second generation. So basically 1988 এর পরে কি Human Genome Project start হয়েছে, right? And eventually second generation machine আসতে আসলে সময় লেগেছে আরো. So then it started a new wave of machines. Second generation যে মেশিন গুলো এদের সবচেয়ে সাকসেসফুল মেশিনটার নাম হচ্ছে Illumina. Illumina is currently the market leader. DNA sequencing আমরা যা দেখি সব হচ্ছে mostly coming from Illumina machines. Illumina নামটা আসছে illumination থেকে. It illuminates colors. We'll see in a moment. These are very fast machines. একসাথে প্রচুর সিকোয়েন্সিং করতে পারে. প্রচুর বলতে it can read 40 billion base pairs in one run. এতটাই ফাস্ট, এতটাই হিউজ পরিমাণে সে রিড করতে পারে। কিভাবে রিড করে একটু পরে দেখবো, বাট ইট ওয়াজ ফাস্টার। রিড লেন্থ আগে অনেক ছোট ছিল, আগে ছিল শর্ট রিডস। ইলুমিনাতে রিড লেন্থ একটু বেড়েছে 100 to 150 লেন্থে, একবারে ডেস্টিংটা রিড করতে পারে 100 to 150, নট মাচ বাট কোয়াইট একুরেট। ইলুমিনা অত ভুল করে না, বা ভুল করলেও সেই ভুলগুলা মোটামুটি ম্যাচিউরড মেশিন, আমরা ভুলগুলার প্যাটার্ন জানি। Then after 2010s, so this was in highly আমার এই যে 1990s থেকে 2010s পর্যন্ত হচ্ছে second generation. Second generation machines are now matured and mostly second generation machines are used, which we call Illumina. Then came the third wave, which is the third generation, and two of the most popular third generation machines, they are called ONT and TechBio. These are two companies, Oxford Nanopore আর একটা হচ্ছে TechBio Sciences. দুটো কোম্পানি হচ্ছে দুইটা সিকোয়েন্সিং মেশিন তৈরি করেছে। থার্ড জেনারেশন একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, আমি ডিটেইলসে যাব না, বাস একটা জাস্ট বলি, রিড লেন্থ বেড়েছে, লং রিডস আর নাও পসিবল। কতটা লং? 1000 সাইজের জিনোম, এবং একটা একটা করে ডিএনএ সিকোয়েন্সের যে নিউক্লিওটাইডগুলো আছে একটা একটা করে পড়তে পারে। সো আমার যদি এরকম হয় যে কোনো একটা ভাইরাস আসছে, সেই ভাইরাসটা আমার একবার পড়ে ফেলা দরকার, থার্ড জেনারেশন ইজ গুড। সেকেন্ড জেনারেশন মুশকিল হচ্ছে পুরোটা একবার পড়তে পারে না, সে হচ্ছে যে 150 করে পড়ে, তার ফলে কি পুরো স্ক্রিনটা পড়া সম্ভব না। তাহলে আমি যদি পুরো স্ক্রিনটা পড়তে চাই তাহলে আমার কি করতে হবে? থার্ড জেনারেশন ইউজ করতে হবে, আর সেকেন্ড জেনারেশন ইউজ করতে চাই কাটতে হবে, কেটে কেটে টুকরাগুলি পড়তে হবে, তারপর আবার টুকরাগুলো কি জোড়া দেওয়ার একটা ব্যাপার আছে। সো সেকেন্ড জেনারেশন রিকোয়ার্স মোর টাস্ক। থার্ড জেনারেশন একটা অসুবিধা হচ্ছে স্টিল এরোনাস, এবং থার্ড জেনারেশন ইজ নট ইয়েট ম্যাচিউরড। বাট ইন্টারেস্টিংলি থার্ড জেনারেশন খরচ কমে আসছে। ইলুমিনা মেশিনগুলি আমাদের ফটোকপি মেশিন সাইজের চেয়ে বড়, whereas ONT বা TechBio, they are like dongles, very short in size or small in size. কেন যাবে? Yes, why not? In order to get there, you cannot. I'm in this size. You can also put it into your laptop or something like that. But that's not mature yet. So normally পারা যাচ্ছে, একটু এরর হয়। সো ডেটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে বায়োমেট্রিক্স অল অ্যাবাউট ডেটা। এই যে মেশিনগুলো ফার্স্ট জেনারেশন এখন আর ইউজ হয় না। সো মোস্টলি মার্কেটে ইউজ হচ্ছে সেকেন্ড জেনারেশন ইলুমিনা। সো ইলুমিনা নট অনলি রিডস DNA sequences, it does have lots of other applications. So আমরা আজকের সামনে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস আমরা হচ্ছে DNA sequence নিয়ে থাকবো। So ধরে নিচ্ছি যে ইলুমিনা DNA sequence read করে only. The Illumina can do some magic stuff as well. আর আপাতত DNA sequence কিভাবে রিড করে ইলুমিনা সেটা আমরা দেখবো। সো এই তিনটা টেকনোলজির মধ্যে ডেফিনেটলি currently Illumina is the market leader. It's faster, it can read lots of data, but if you want to read a single genome, third generations are better, but still not used because they are erroneous, প্রচুর এরর হয়। তো মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে আসলে চেষ্টা করা হচ্ছে TechBio Sciences বা ONT এররগুলি কমানোর জন্য। ওকে, সো আমরা একটু দেখি যে এই সেকেন্ড জেনারেশন কিভাবে কাজ করে। কি প্রাইস কত? আচ্ছা, সো লেট মি স্টার্ট উইথ দিস ওয়ান। সো আবারও আমরা শুরু করছি, একটু বায়োলজি দেখবো যে হাউ ইলুমিনা মেশিনস ওয়ার্ক। আমরা সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে ইলুমিনার আরো কিছু সেকেন্ডারি লেভেলের টাস্ক দেখবো। আগে হচ্ছে ইলুমিনার ফার্স্ট যে কাজটা, যে ইলুমিনা কিভাবে ডিএনএ সিকোয়েন্স রিড করে।
DNA sequence read করার জন্য প্রথম কাজ হচ্ছে you have to collect DNA samples from a person or a species or something like that. ওইটা কালেক্ট করার পর then you can start reading, right? এখন আমরা বলতেছিলাম ইলুমিনা হচ্ছে 100 to 150 লেন্থের রিড করতে পারে, তাই না? তবে টোটাল বড় ডিএনএটাকে সে আসলে একবারে রিড করতে পারবে না। তো how much you have collected doesn't matter, ওটাকে ছোট ছোট পিসে কাট করতে হবে। কাট করলে একটা সমস্যা হচ্ছে, কাট করলে হারিয়ে যেতে পারে, টোটালটা নাও হতে পারে। তাহলে একটা ডিএনএ সিকোয়েন্স নিয়ে রিড করলে মুশকিল আছে না? That's why you need multiple copies of the DNA so that কাট করলেও যাতে হারিয়ে না যায়, কারণ কাট তো আর খুব প্রিসাইজ কাটিং হবে না। আমরা যদি একদম নিজে হাতে কাটতাম তাহলে না প্রিসাইজ কাটিং করতে পারতাম। সো ইটস মেশিন কাট। সো আমরা গ্যারান্টি দিতে পারবো না যে কিছু হারায় যাবে কি যাবে না। যাতে হারিয়ে না যায় তাহলে আমরা কি করতে হবে? মাল্টিপল কপিজ অফ ডিএনএ ইউজ করতে হবে। কপি করার উপায় কি? ডিএনএ কপি করার উপায় কি? একটা হচ্ছে যে আমি মাল্টিপল ডিএনএ স্যাম্পল নিব, আরেকটা হচ্ছে উই হ্যাভ গট আওয়ার ফ্রেন্ড, যে ফ্রেন্ডের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। একটু আগে বললাম যে একটা চেইন রিঅ্যাকশন চালাতে দেব, একটু গরম করব, ডিএনএ খুলে যাবে, পলিমারেজ গিয়ে কপি করে ফেলবে, আবার ঠান্ডা করলে আবার চলে যাবে, আবার গরম করব। এইভাবে করতে থাকলে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, খুব দ্রুত এক্সপোনেনশিয়াল রেটে কি ডিএনএ কপি হয়ে যাবে। এটা শুনতে সিম্পল, করতেও সিম্পল, ফর নট আস বাট ফর দা lab people, wet lab people, এটা আসলে খুব ইজি। একটু হালকা হিট করেন, 450 থেকে 70 এর মধ্যে রাখে, ওটা যখন ভেঙে যায় দেন ডিএনএ পলিমারেজ এটাকে কপি করে দেয়, আবার কমায় আবার বাড়ায়, এভাবে চলতে থাকে। আচ্ছা, আমরা তাহলে দেখতে শুরু করি। আমরা দেখছিলাম যে কিভাবে ইলুমিনা কাজ করে। আমরা জাস্ট আই এম সরি। Alright, so let's get an idea about Illumina sequencing. So Human Genome Project, we already know a bit of history of this one. Human Genome Project was started in 1987 or 88, এবং যারা হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট, অ্যাটম বম তৈরি করার জন্য ম্যানহাটন প্রজেক্ট স্টার্ট করেছিল, তারাই আসলে হিউম্যান জিনোম প্রজেক্টটা স্টার্ট করেছিল। দ্যাট মিন্স ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিওই স্টার্ট করেছিল। বাট তার আগে আমরা জানি যে ফার্স্ট জেনারেশন যে সিকোয়েন্সিং গুলো ছিল, and we got the নেমটা কি ছিল? স্যাঙ্গার মেশিনস, রাইট? স্যাঙ্গার ইনস্টিটিউট কিন্তু ইউকে থেকে ইংল্যান্ডে কিন্তু বেশ কিছু সেন্টার তৈরি হয়েছিল যেখানে হচ্ছে সিকোয়েন্সিং হতো। জাপানে তৈরি হয়েছিল, ইউএসএ তৈরি হয়েছিল, বাট ইউএস গভর্নমেন্ট ফার্স্ট স্টার্টেড দ্যাট ইন 1987 with the hope যে নেক্সট 1 ডিকেডে, 12 বছরে হয়তোবা তারা শেষ করে ফেলবে। সো দে প্রজেক্টেড that they will be able to sequence the whole human genome, 3 billion base pairs, by 2025. So they started in 1988 with a vision, like 2005 এর মধ্যে আমরা এই প্রজেক্ট শেষ করব। Not a bad idea, but you have to understand that time একটা কনসালটেড এফোর্ট ছিল না, বিভিন্ন জায়গায় করা হতো। আমেরিকান গভর্নমেন্ট কি করলো যে ওকে লেটস প্রোভাইড ফান্ডিং। এটা আসলে একটা ইউনিভার্সিটির একটা সেন্টার বা একটা মেডিকেল কলেজের একটা সেন্টার তো করতে পারবে না, এটা করতে হবে কি একটা কনসালটেড এফোর্ট লাগবে, consortium, right? So from that year, actually physicists, chemists, biologists, computer scientists, everyone got their funds to do something about this genome project. And human genome is the ultimate target, but at that time, only small viruses and small bacteria sequencing was possible using the Sanger sequencing or the first generation sequencing machines. So with the inception of this project, এই প্রজেক্টটা স্টার্ট হওয়ার পর আসলে বিভিন্ন দিকে গবেষণা থাকলো। নট অনলি দ্য biologists but also physicists. You need to read those. There's some reading technology, এবং টেকনোলজিটা স্মার্ট হতে হবে, টেকনোলজিটা এরর প্রোন হওয়া যাবে না, রোবাস্ট হতে হবে, so that people can use that technology everywhere, right? And it produce data. ওই ডেটাকে স্টোর করতে হবে, স্টোর করবে কে? কম্পিউটার সায়েন্টিস্ট। ওই ডেটাকে সার্চ করতে হবে, ডেটাকে ওই যে বললাম কাটতেছি, এটা আবার জোড়া দিতে হবে, জোড়া দেবে কে? কম্পিউটার সায়েন্টিস্ট। So there are mathematicians, statisticians, computer scientists, everyone were there. So scientists around the world were busy creating maps. What is maps? Maps are small or large pieces of DNA. So ওই যে একসাথে তো পড়া যাচ্ছে না, তাহলে তারা ছোট ছোট পড়তেছিল,
করে জোড়া দিচ্ছিল এবং তারা ধারণা করতেছিল যে এটা কোন ক্রোমোজোমে থাকবে, এটা কোন ক্রোমোজোমে থাকতে পারে। Those were like conceptual mappings were done. So ধরেন আমি হচ্ছে দুইটা স্ট্রিং আপনাকে দিলাম এবং আপনি জানেন যে দুইটা স্ট্রিং একটা জায়গা থেকে আসছে and you see that these two strings overlaps, তাহলে আপনি কি ভাবেন? নিশ্চয়ই দুইটা এক জায়গা থেকে আসছে, তাই না? কিংবা পাজল গেম খেলি না আমরা, ছোটবেলায় খেলছি, পাজলগুলো কি থাকে? If you have not seen the image, still পাজলের যে কাঠগুলো আছে, কাঠগুলোকে মেলানোর চেষ্টা করি না? So this kind of things scientists were doing. এবং তারা বোঝার চেষ্টা করছে যে এটা কি জিনোমটার ডান দিকে বাম দিকে, I mean which chromosome from where it might have come from, right? এই কাজগুলো আসলে তারা তখন করতেছিলেন। 1995 এ ফার্স্ট কমপ্লিট ব্যাকটেরিয়াল জিনোম এভার, নাম শুনে তো, নাম দেখে তো বোঝা যাচ্ছে, রাইট? এটা হচ্ছে একটা ফ্লু ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াটা হচ্ছে 1.8 মিলিয়ন বেস। ইটস কোয়াইট হিউজ। এর আগ পর্যন্ত যেগুলো পাঠিয়েছিল 1000 বেস পেয়ারস ছিল। The first time they completed one quite large bacterium. তারপরও কি আমাদের 3 বিলিয়ন থেকে কি ভালোই দূরে, রাইট? আরো 1000 টাইমস গেলে হচ্ছে পৌঁছানো যাবে। So that was led by Craig Venter নামে একজন সায়েন্টিস্ট। So this scientist, he was initially part of Human Genome Project, but in 1995 they got some technology and they came up with this influenza virus sequencing, and they were thinking, why not creating our own company? Human Genome ছিল US গভর্নমেন্ট ফান্ডেড, রাইট? এই লোকেরা ভাবলো যে কি দরকার গভর্নমেন্টের সাথে যাওয়ার, আমরা তো এটা যদি করে ফেলতে পারি তাহলে উই ক্যান প্যাটেন্ট ইট এন্ড দেন উই ক্যান আর্ন লটস অফ মানি। এর আগে জেনেটিক ওই যে ডায়াবেটিসের যে ওষুধ ইনসুলিন তৈরি করে দে স্টার্টেড বিজনেস। সো জেনেটিকের একটা সাকসেস স্টোরি ছিল। সো দে in 1998 they created a company called Celera Genomics. Celera Genomics এর উদ্দেশ্য ছিল with Craig Venter, he started this company so that they can complete the human genome before the government funded science projects. So it was a race. It was a competition between these two groups. একটা হচ্ছে কমার্শিয়াল কোম্পানি Celera Genomics, একটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড, এই যে আমাদের ডিপার্টমেন্ট অফ এনার্জি টাকা পয়সা দিয়ে যারা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কাজ করতেছিল। And it didn't only spread in USA. Scientists from China, Japan, UK, and other parts of Europe, they also started to contribute. So it was a worldwide call, and they started to contribute. So at a race তৈরি হয়েছে। এবং তখন, to remember, who was the president of US? Bill Clinton. Clinton, husband of Hillary Clinton, the state minister. So Clinton তখন ট্রাই করতেছিলেন যে somehow এই দুটা গ্রুপকে একটু মিউচুয়ালি একত্রিত করা যায় কিনা, because it's a pride of the nation, right? এবং কোনোভাবেই আমেরিকান গভর্নমেন্ট চাচ্ছে না যে এই এত টাকা আমরা খরচ করেছি এটা হচ্ছে পুরোটাই নিয়ে যাবে হচ্ছে কোনো একটা প্রাইভেট কোম্পানি। সো দে ট্রাই টু কনভিন্স দেম, দ্য সায়েন্টিস্ট, টু গ্রুপ অফ সায়েন্টিস্ট, ওয়ান কমার্শিয়াল অ্যান্ড আদার্স ওয়ার কোঅপারেটিং উইথ ইচ আদার, এদেরকে একসাথে আনা যায় কিনা। সো NIH হচ্ছে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, রাইট? সো দে স্টার্টেড to consolidate their efforts as well. কারণ কমার্শিয়াল পেয়ে ফেললে তাদের তো একটা সমস্যা, এত টাকা আমেরিকান গভর্নমেন্টের ট্যাক্সের, আমেরিকান পিপলের ট্যাক্সের মানি কোথায় যাবে। সো ইট ওয়াজ এ রেস, কমপ্লিট রেস। And in 2000s, Celera sequences and publishes the complete genome of the fruit fly, Drosophila melanogaster. ওই যে ফ্রুট ফ্লাই এর কথা বলছিলাম আমরা, কোনটা? ওই যে ফল থেকে যে তৈরি হতে থাকে এবং যেটা খুব দ্রুত মিউটেট হতে থাকে। So these were successes by Celera, and people were afraid যে একটা কমার্শিয়াল কোম্পানি যদি পেরে ফেলে এটা আসলে হিউম্যানিটির জন্য ভালো নাও হইতে পারে, রাইট? I don't know whether that's true or false, but they were trying to converge. কিন্তু কনভার্সন উপায় কি, যে দুইটা জিনোম নাম তৈরি করে একটা রেফারেন্স জিনোম তৈরি করে। So ultimately they were trying to push for one single paper so that NIH থেকে এবং Celera থেকে একটা জয়েন্ট পেপার পাবলিশ হয়। তো এটা কোয়ালিটি ভালো হবে, কিন্তু সেটা আসলে কাজ করে নাই। In 2000s talks fall apart, 2 papers were planned. So দুইটা এফোর্ট, দুইটা পেপার আসলে সাবমিট করে। একটা হচ্ছে সায়েন্সে দ্য হিউম্যান জিনোম, which was the NIH funded paper, and নেচারে আরেকটা পাবলিশ হয় যেটা Celera, যেটা হচ্ছে the again the same thing, একই টাইটেল ডেফিনেটলি।
So they published quite in same time. So these are two separate ventures. But the good thing is that এইটা তো 2000s এ পাবলিশ হয়, তার পরবর্তী 2-3 বছরের মধ্যে হিউম্যান জিনোমের যে ড্রাফট জিনোম বলি আমরা, that was available for everyone to use. So now you can see, you can download the genome and you can see what is there. Chromosome wise, you can read that and you can perform your analysis. So both of the draft genomes are available actually. No. So basically, yeah, I mean more or less similar. We're saying that we are 99.9% similar, right? So yeah, in that way it's similar. But again, is it a genome of a single person? No. Is it genome of a 40 to 45%? It's a cohorted. So কারণ এটা একদিনে তৈরি হয় না আসলে, অনেক দিন ধরে ওই যে ম্যাপগুলো তৈরি করতে জোড়া দিয়ে টোটাল জিনোমটা তৈরি হয়েছে। সো একই টাইপের মানুষের ককেশিয়ান, একটা ইউরোপিয়ান ককেশিয়ান গোত্রের মানুষদের জিনোম আসলে এই জিনোম, নট সাউথ এশিয়ান অর এশিয়ান পিপল right there. Okay, so ওরকম it's a poster. It's a poster, PR publicity. But it's a nice looking poster, right? One of the groundbreaking papers, two groundbreaking papers. All right. So that's the story, simply put. Now, if the genome is ready, now the next question is genome meaning thing. আমরা বলছিলাম এটা একটা বই, right? The বইয়ের মধ্যে কোড আছে, so part of it must be genes, right? Gene encoding parts. তাহলে gene encoding part গুলো কোথায় বা কয়টা জিনই বা আছে? So একটা সময় মানুষ অনুমান করতো যে এতগুলি জিন মনে আছে। So you remember the history class again, if you remember something, যে DNA sequencing কিন্তু অনেক পরে হয়েছে, তাই না? 70s এ এসে হয়েছে। প্রোটিন সিকোয়েন্স কিন্তু তার অনেক আগে আসছে। যখন প্রোটিন সিকোয়েন্স জেনে গেল, আমি খুব সহজে কিন্তু ব্যাকট্রেক করতে পারি। একটা প্রোটিনের একটা অ্যামাইনো অ্যাসিড মানে কি 3টা নিউক্লিওটাইড। সো খুব সহজেই আমি কিন্তু একটা প্রোটিনের সাইজ দেখে বুঝতে পারি যে ডিএনএ কোডটা কত বড় ছিল, রাইট? আর একটা নিউক্লিওটাইডের ওজন আমি বের করতে পারি না? তাহলে একটা পুরো প্রোটিন কোডিং রিজনের ওজন বের করা যায়, মানে mass. And then from that to divide that mass, I mean if you use that mass to divide the whole DNA mass, you can probably find out how much of the coding regions are there, right? For example, you have a protein of length 100, so the RNA must be 300 length, right? তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইডের mass যদি আমি জানি, তাহলে পুরোটার mass 300 ইউনিটের mass জেনে গেলাম। আর টোটাল ডিএনএ mass আমি জানি 3 বিলিয়ন বেস পেয়ারস দিয়ে গুণ করলেই হয়, ভাগ করলে কি নাম্বার অফ RNAs পাওয়ার কথা না? So they actually use that kind of mathematics, and they assume that maybe the total number of genes will be very high, right? Which is 6,000 or like more, 6,700,000, because they thought that the whole genome is actually codes and nothing else. But later on আমরা কি জেনেছি যে আসলে পুরোটা তো কোড না, there are regulatory motifs, there are I don't know, there are many other stuff, right? Promoter regions and অনেক কিছু আছে, কোডিং রিজন পার্টটা তো খুব ছোট। So eventually ওই এস্টিমেটটা ছিল 6 বিলিয়ন, ওই এস্টিমেটটা 2010 এর দিকে দেখেন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আসছে। This range is about 20K. So how many genes are there? So একটা হচ্ছে সিকোয়েন্সটা জানার একটা ইচ্ছা ছিল মানুষের, আর একটা হচ্ছে ওই সিকোয়েন্সগুলোর মিনিং বের করা। So meaning বের করা মানে হচ্ছে where are the genes and what do they do? How do they help each other? How do they create proteins? How do they generate RNAs? এই কোশ্চেনটা জানার একটা আরেকটা উপায় হচ্ছে যে জিনগুলো কয়টা। So most of the studies they try to find genes, new genes, or maybe suppose there is a new disease. তো তখন কি ওই মানুষটার বডিতে কি ওই ধরনের RNA তৈরি হতে থাকে, কিছু একটা প্রোটিন তৈরি হয় যেটা হচ্ছে মানুষকে হার্ম করে, তখন তারা বোঝার চেষ্টা করে যে এইটা তাহলে কোন জায়গা থেকে আসছে, ডিএনএ কোন জায়গা থেকে আসছে। তো ওই ডিএনএ ওই পার্টটাতে গিয়ে দেখে ইনস্ট্রুমেন্টাল জিন আছে। তো এভাবে কিন্তু প্রচুর জিন জেনেটিক রিজন আবিষ্কৃত হয়েছে। তো সেই টেকনোলজিটা আমরা একটু পরে দেখবো, বাট মূলত সেটাও সম্ভব হয়েছে আসলে ইলুমিনার কারণে। And the cost per human genome, you remember যে প্রথমে তাদের প্ল্যান ছিল কি $1 per base, that means 3 billion base pairs যদি হয় তাহলে $3 billion লাগে কথা। এখন কিন্তু এই
সংখ্যা এই টাকাটা খুবই কমে আসছে এবং মুরস ল বলে একটা ল আছে, ইউ নো রিমেম্বার হ্যাভ হার্ড অফ দিস ল, মুরস ল কি বলে? মুরস ল কদিনে 18 মান্থসে টেকনোলজি কস্ট কি হাফ হয়ে যাওয়ার কথা। এন্ড লুক এট দ্য মুরস ল অনুযায়ী এই সিকোয়েন্সিং এর কস্ট কি ওই সাদা দাগটা দিয়ে হওয়ার কথা, রাইট? সিকোয়েন্সিং এর কস্ট কি মুরস লর চেয়েও কি আরো বেশি কমে গেছে। এখন দেখেন একটা জিনোমের জন্য, হিউম্যান জিনোমের জন্য খরচ $1000 এ কমে চলে আসছে। কিভাবে কাজ করে এইটা একটু আমরা মনোযোগ দিই। যেমন কিভাবে কাজ করে, প্রথম কথা হচ্ছে পুরোটা করতে পারবে তাই না? তাইলে ওই উপরে যদি আমরা দেখি যে ইনপুট ডিএনএ আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে কেটে ফেলতে হবে, ছোট ছোট পিসে কাটতে হবে। কেন কাটতে হবে? কারণ ইলুমিনা 100 থেকে 150 সাইজের বেশি করতে পারে, 100 সাইজে করতে পারে মোটামুটি। তাহলে কেটে ফেলতে হবে, কাটার পর এগুলোকে একটা এই কাচের একটা স্লাইডের উপরে বসা দেওয়া। বেসিক্যালি এটা অ্যাডহেসিভ থাকে, অ্যাডহেসিভ মানে হচ্ছে সাম প্রাইমার যারা হচ্ছে বাইন্ড করতে পারে, তাহলে ওটার উপরে এই প্রত্যেকটা পিস বসে যায়। তারপর সিনথেসিস আরম্ভ হয়। সিনথেসিস মানে কি? আর্টিফিশিয়ালি ক্রিয়েটিং সামথিং ইজ কল্ড সিনথেসিস। সো আমরা এগুলো হচ্ছে রিয়েল ডিএনএ, রাইট? বাট নাও এগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা নিয়েছি। নাও উই উইল ক্রিয়েট সিনথেসিস টু মেক আ রিভার্স কমপ্লিমেন্ট কপি অফ দ্য দিস শর্ট পিসেস। এই ছোট ছোট পিসগুলো আছে, এগুলা রিভার্স কমপ্লিমেন্ট কপি আমরা তৈরি করি। সো ফর এক্সাম্পল এগুলোকে আমরা বলি টেমপ্লেট। ধরলাম যে তিনটা টুকরো এখানে আছে এই ওই স্লাইডের উপরে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এনভায়রনমেন্টের মধ্যে আমাদের ফ্রেন্ড ডিএনএ পলিমারেজকে নিয়ে আসতে পারি এবং এনভায়রনমেন্টে টোটালি ফ্রি এ সি জি টি দিয়ে রাখবো। It's an environment where we have এই স্লাইডের উপরে কি টেমপ্লেটগুলি আছে। টেমপ্লেট মানে হচ্ছে ওই যে ডিএনএ টাকা টুকরোগুলো, স্লাইসেস। And environment we have got friends which we call DNA polymerase. And DNA polymerase help করার জন্য প্রচুর পরিমাণে ACGT আমরা প্রোডিউস করি। এখন DNA polymerase এর বৈশিষ্ট্য কি? It will start to get binded somewhere better যদি আমার নিচ থেকে বাইন্ড করতে শুরু করে, এবং সেই এনভায়রনমেন্ট থেকে কি একটা একটা করে নিউক্লিওটাইড নিতে থাকবে, কমপ্লিমেন্ট নিতে থাকবে। যদি টেমপ্লেটে সি থাকে সে জি নিবে, যদি টেমপ্লেটে টি থাকে সে এ নিবে, সো তাহলে নিচ থেকে যদি একটা ডিএনএ প্রসেস শুরু করে কাজ একটা একটা করে কি উপরের দিকে আসতে শুরু করবে। এই প্রত্যেকটা এনভায়রনমেন্টে যেই পলিমারেজ গুলো আছে এগুলোর উপরে একটা টার্মিনেটর টাইপের একটা ছোট্ট জিনিস অ্যাড করে দেওয়া। এটা মানে হচ্ছে ইউ স্টপ দেয়ার। ডিএনএ সিনথেসাইজ ডিএনএ পলিমারেজ কি করে? একটা পর একটা করতে থাকে না? টার্মিনেটর থাকলে সে করে কি প্রথমে একটা অ্যাড করে টার্মিনেটর খুলতে হয়। এখানে কিছু সময় যায় না। কেন যায় এটা মানে তো তাহলে এই যে সে ওই যে লালের সাথে একটা ইয়েলো দিয়ে দিয়েছে, রাইট? লালের সাথে একটা অরেঞ্জ দিয়ে দিয়েছে, লালের সাথে অরেঞ্জ দিয়ে দিয়েছে। তিন জায়গাতে কি ইট হ্যাজ গট দ্য কমপ্লিমেন্টস। উপরে টার্মিনেটর আছে, এই টার্মিনেটরটা খুলে ফেলে দেয়, ফেলে দিয়ে তারপর উপরের যে নেক্সট কি ব্লুটা হওয়ার কথা ব্লুয়ের জন্য নিয়ে আসবে। এই পাশে কি আরেকটা রেড, রেডের জন্য কি অরেঞ্জ নিয়ে আসবে। ওই পাশে কি আরেকটা গ্রিন, গ্রিনের জন্য কি ব্লু নিয়ে আসবে। চারটা কালার তো আমার, রেড, অরেঞ্জ, ব্লু, গ্রিন, for each of the four nucleotides A, C, G and T. তাহলে এই টার্মিনেটরটা খুলে ফেলে দিল, আবার এনভায়রনমেন্ট থেকে নতুন কিছু নিউক্লিওটাইড বসে দিল, আবার টার্মিনেটর খুলে দিলে আবার বসে দিল। এভাবে কি উপরে উঠে থাকবে না? Can you tell me why the colors are there? Differentiate করার জন্য, because you can see the colors. Because you can Termination purpose is syncing, so that every strand grows in a same rate. যদি না করি তাহলে কি হবে? একটা একটু আগে যাবে, আরেকটা একটু পিছিয়ে যাবে, কারণ ডিএনএ পলিমারেজ তো কাজ করতে শুরু করে। সো পলিমারেজ ট্রাইস টু স্লো ডাউন এ বিট। আর কালারের সুবিধা কি? You can see them, you can take a picture, and from the picture you know green মানে হচ্ছে A, রেড মানে হচ্ছে সি, অরেঞ্জ মানে হচ্ছে জি, ব্লু মানে হচ্ছে টি,
এক্স্যাক্টলি দ্যাট। কালার মানে হচ্ছে তাহলে কালারগুলি কোথেকে আসবে? ওই যে আমরা এনভায়রনমেন্টে যে এসি জিটি এক্সট্রা ছেড়ে দিচ্ছি, দোজ আর ফ্লুরোসেন্ট নিউক্লিওটাইডস। ওগুলা স্পেশালি ইঞ্জিনিয়ার নিউক্লিওটাইডস। যখনই ডিএনএ সিকোয়েন্সিং enzyme, our friend DNA polymerase, takes one of them and attaches to the strand, it emits a color. It gives us a color, either red, orange, blue or green. And for that matter, we can উপর থেকে দেখতে পাই, আমি দেখতে পাই না, I mean, we can take a picture and then we can analyze কোন কালারটা ইন্টেন্সিটি ওই মুহূর্তে ছিল। তো প্রতি মুহূর্তে যদি আমি ছবি তুলি, তাহলে কিন্তু দেখতে পাবো যে এই মুহূর্তে এখানে একটা লাল হয়েছে, এখানে একটা অরেঞ্জ হয়েছে, এখানে একটা ব্লু হয়েছে, রাইট? So that is illumina. Illumina নামটা হচ্ছে illumination of lights. Illumina মেশিনটা এই লাইট রিড করে বলেই তার নাম কিন্তু illumina. So here, so এই জায়গা থেকে আমি ছবি তুলতে পারি। ছবি তুলে আমি দেখতে পাবো যে ওই যে লাল আর দুইটা অরেঞ্জ। And লালের meaning straight nucleotide, orange anti-nucleotide. So I can get the reverse complement in this way. And the terminator is removed. Then the next step. Next step আবার আরেকটা আসবে। আবার ছবি। Make sense? আবার কি ডিফারেন্ট? প্রত্যেকটা সাইকেলে তাহলে কি আস্তে আস্তে আমি উপরের দিকে উঠতে থাকবে এবং আমি আস্তে আস্তে কি এই ছোট ছোট পিসগুলো রিড হয়ে যাবে না? টার্মিনেটর ডাজন্ট ম্যাটার, টার্মিনেটর জাস্ট সরে যায়। কালার থাকা দরকার হচ্ছে ও কালার তো আসলে কোথাও থাকে না, কালার ইমিট করে সে। যখনই আমরা তাকে অ্যাটাচ করি সে একটা কালার ইমিট করে আর ওই টাইমে ছবিটা তুলতে হয়। সো দিস ইজ এ মেকানিক্যাল প্রসেস by which this intensity of the color is captured. Alright, so এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সো এই যে ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল। সো আস্তে আস্তে কি আমি বুঝতে পারতেছি যে কোন কোন জিনিসগুলো রিড হচ্ছে, রাইট? আমরা বোঝার সুবিধার্থে একটা স্ট্র্যান্ড দিয়েছিলাম, তাই না? বাট বাস্তবে আসলে একটা স্ট্র্যান্ড দিয়ে কাজ হয় না। ও পিসিআর করে ওই স্ট্র্যান্ডটা অনেকগুলি কপি করে ফেলে। তো ইটস এ ক্লাস্টার অফ স্ট্র্যান্ডস। আমরা যখন একটু আগে ছবিগুলো দেখতেছিলাম তখন আমরা দেখছিলাম কি এখানে একটা দেখাচ্ছিলাম না, এই যে তিনটা দেখাচ্ছিলাম, তিনটাতে প্রত্যেকটি একটা একটা করে স্ট্র্যান্ড ছিল। বাট বাস্তবে আসলে কিন্তু ক্লাস্টার অফ স্ট্র্যান্ডস থাকে। পিসিআর করে এগুলাকে মাল্টিপল কপিজ করে ফেলা হয়, তারপর ওগুলাকে হচ্ছে সিনথেসাইজ করতে শুরু করা হচ্ছে। এটাকে বলছে আমরা ডিএনএ সিকোয়েন্সিং বাই সিনথেসিস, রাইট? সো দেন উই ক্যান ইজিলি, যদি আমার অরিজিনাল স্ট্র্যান্ডটা থাকে এরকম, তাহলে আমরা খুব সহজেই কি এটার কমপ্লিমেন্ট, রিভার্স কমপ্লিমেন্টটা রিড করতে পারি। এটাকে বলছি আমরা সিকোয়েন্সিং বাই সিনথেসিস। কেন বলছি সিকোয়েন্স বাই সিনথেসিস? বিকজ ইটস আর্টিফিশিয়ালি ক্রিয়েটস দ্য reverse complement strand and then we can read them. So billions of templates, আসলে একটা স্লাইডের উপরে billions of templates থাকে এবং প্রত্যেকটা টেমপ্লেট কি সিমিলটেনিয়াসলি প্যারালালি ম্যাসিভলি প্যারালালি গ্রো করতে থাকে। সবগুলো স্লাইডের উপরে প্রত্যেকটাই ডিএনএ পলিমারেজ, প্রচুর পরিমাণে ডিএনএ পলিমারেজ দিয়ে দেওয়া হয়, প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড দিয়ে দেওয়া হয়। So each of the strands started to grow. So when you take a picture, it's not that easy here. আমরা পিকচারে দেখলাম মাত্র তিনটা, তাই না? এবং তিনটা না, বিলিয়নস অফ ডটস, ইয়েলো ডটস, রেড ডটস, গ্রিন ডটস এন্ড ব্লু ডটস। ওই ডটগুলো থেকে আমাকে বুঝতে হবে যে কি কি ছিল। ট্র্যাক রাখা আসলে সম্ভব না, সম্ভব ট্র্যাক ওই যে একটা সময় টার্মিনেটর একটা সময় নির্দিষ্ট সময় পর সে রিড করতে থাকে এবং একটা রিড মানে হচ্ছে সে আসলে কি রিড করতেছে, হোয়াট ইজ ইট রিডিং? Either it's reading red light or it's reading blue light, green light or orange light. এই লাইট গুলোর ইন্টেন্সিটি সে রিড করতেছে। তো ইলুমিনেট সিকোয়েন্সিং মেশিন আসলে আলটিমেটলি এই চারটা কালারের ইন্টেন্সিটি দিতে পারে। একটা দেওয়ার কথা না, চারটা কেন দেয়? কারণ হলো ওই যে একটা স্ট্র্যান্ড ওটা মাল্টিপল কপিজ হয়ে যায়, এবং ইটস সামথিং লাইক দিস। একটা জিনিসের কি মাল্টিপল কপি। কেন মাল্টিপল কপি বলেন তো? এরর রিডাকশন। যদি একটা কপি হইতো ওটা ভুল হয়ে গেলে কি আমি আর ঠিক করার কোনো উপায় নেই, কিন্তু মাল্টিপল কপি। তো আমার যদি একটা জায়গায় এরকম 100টা স্ট্র্যান্ড থাকে, 100টাই কি একসাথে লাল লাইট দিতে থাকে, then I will be more confident যে this is red, right? স্যার তাহলে কি আমার প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে একটা টার্মিনেটর থাকতেছে? প্রত্যেকটা স্ট্র্যান্ডের প্রত্যেকটা কপিতে টার্মিনেট হবে, so that each of them gets slow, right?
স্টিল এই স্লো ডাউন প্রসেস কাজ করে না, কোনোটা ফাস্ট হয়ে যায়, কোনোটা স্লো হয়ে যায়। তো দেন হোয়াট উইল সি, যদি সবাই একসাথে কাজ করতো তাহলে সব একই কালার দিতে হতো, রেড। তো যেটা ঘটে সেটা হচ্ছে যে কেউ কেউ ফাস্ট হয়ে যায়, কেউ কেউ স্লো হয়ে যায়, এবং সেই কারণে দেখা যাবে কি, এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ঠিক ছিল, ওই একজন কি একটু আগে গেছে, তাই না? এটা ঘটবেই। এটা যদি ঘটে যায় তখন আমি আর একটা কালার পাবো না, তখন একটা মিক্স অফ কালার পাবো না। সো দ্যাট আই উইল গেট মোর ব্লু, a little red. So I will give intensities of two colors. So that's why চারটা কালার ইন্টেন্সিটি সে দেয়। কোন কালার ইন্টেন্সিটি বেশি থাকে, কোন কালার ইন্টেন্সিটি কি কম থাকে। Yeah, we choose the highest. So this is called base calling. এই প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে, so among these four colors that you see here, basically we don't see four colors, we see only two colors. So এখান থেকে আমাদেরকে চারটা ইন্টেন্সিটি দেয়, C এর ইন্টেন্সিটি, D এর ইন্টেন্সিটি, T এর ইন্টেন্সিটি এবং A এর ইন্টেন্সিটি। So among these intensities we can take the max intensity. That means the Illumina machine, ও যখন এখান থেকে একটা ছবি তুলতেছে, ছবি তুলে কি ব্লু আর রেড দেখতেছে, so definitely red এর ইন্টেন্সিটি বেশি, so ও করবে কি ব্লু এর ইন্টেন্সিটি বেশি, তাহলে ব্লুটাকে কল করবে। এটা নাম হচ্ছে base calling. Base calling means you are given intensities, you have to call the base. কোন বেসটা হবে? ও যেটা বলতেছে যে ম্যাক্সটাই হবে, তাই না? জেনারেলি ম্যাক্সটাই হয়, বাট দেন अगेन এরর যদি বেড়ে যায় ম্যাক্স ডাউন। So base calling is a problem, right? So Illumina by default it uses the max base caller. But nowadays deep learning is there and deep learning guys are trying to fix the base calling using deep learning. আচ্ছা, আমি আরেকটু পরে আসতেছি, তার মানে বোঝা যাচ্ছে এররটা কোথা আসতেছে, and we don't know from where these strands are coming from. So they are growing and we are just taking snaps, and from that snaps we are getting some intensities like this, কিছু নাম্বার, সেই নাম্বারগুলো থেকে I can assume যে যেটা বেশি ওইটা ওই কালারটা ছিল নিশ্চয়ই। একটু পরে আবার ছবি আরেকটা কালার, আরেকটা ছবি আরেকটা কালার, এভাবে কি স্ট্রিংটা তৈরি হয়ে যাচ্ছে না? তো আমার যে মিলিয়নস অফ স্ট্রেন্ডস আছে প্রত্যেকটা থেকে সিমিলটেনিয়াসলি I can read them. একবারে কিন্তু এই মিলিয়নস বা বিলিয়নস অফ রিডস একবারে আমি করে দিচ্ছি। That's amazing. So এই যে একটা এরোনাস রিড হয়েছে, তাই না? কিছুটা ব্লু, অল্প কি রেড রয়ে গিয়েছে, কিংবা এরকম হতে পারে যে মিক্স, কিংবা আরো 4-5টা কালার, 3-4টা কালার মিক্স হতে পারে, 4টা কালার থাকতে পারে, বিকজ অফ somebody gets slow, somebody gets fast, right? So Illumina যেটা করে, Illumina ও যখন আমাকে রিডটা করে, বেস কলিং করে ও একটা আমাকে একটা সিকোয়েন্স বলে দেয় যে দিস ইজ মাই রিড, সাথে সে করে কি, সে একটা কোয়ালিটি ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে, দ্যাট কোয়ালিটি ভ্যালু উই কল কিউ। সো Illumina যখন আমাদেরকে বেস কলিং করে স্ট্রিংটা দেয়, Illumina তাহলে আমাকে কি করে, প্রচুর পরিমাণে ছোট ছোট স্ট্রিংগুলো সে রিড করলো 100 লেন্থে, এই প্রত্যেকটা লেন্থের সিকোয়েন্সটা কি ছিল এটা বলে, সাথে ওই সিকোয়েন্সটার একটা কোয়ালিটি সম্বন্ধে আমাদেরকে ধারণা দেয়। And that quality it calculates using this formula. If you look at this formula, it's log 10. এখানে আবার কি -10 দেওয়া আছে, and it is a p, and p has got three values. I mean not three values. It gives us a value. So probability that this base call is incorrect. সে নিজেই বোঝার চেষ্টা করে যে এটা কতটা ইনকারেক্ট হতে পারে। কখন ইনকারেক্ট হয়? যখন সব একই কালারের, তখন কি ইনকারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম? কম। So the p will be smaller. P smaller মানে কি? Can you tell me, give me a small p value? 0.001 is a small p value. Less probable that it's incorrect. So if I take the log of this thing, what will be the log value? 10 log. 0.001 মানে কি? 10 to the power how much? -3. তাহলে 10 log নিলে কি হবে? -3 multiplied by -10, how much? 30. So 30 is a quite good quality, right? 30 is a very good quality. P এর ভ্যালু যদি এরকম হয় যে 0.01, এটা মানে কি? -20 হওয়ার কথা, তার মানে কি বুলেট পরিমাণ একটু বেশি। এটা কোথা থেকে আসতেছে? Say you have 100 strands,
আন্ডারস্ট্যান্ডে 100 টাই হচ্ছে ব্লু। সো error is basically 0/100, right? If you do some Laplacian correction, you can call it 1/100. If you have 100 strands and you are seeing that 10 of them are red and 90 of them are blue, then what is the probability of error? 10 out of 100, the quality will be lower. If you see there is 40 red and 60 blue, the probability will be 40 divided by 100. So the error will be more and the quality value will be lower, right? Because the log will give us then a small value. Make sense? So this quality value is given as output to the illumination machine করে কি, যেমন এখানে এই যে এখানে দেখেন যে ক্যালকুলেশন এখানে আছে p। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি কয়টা ডট আছে এখানে? 9টা ডট আছে। 9টা ডটের মধ্যে 3টা গ্রিন আর 6টা হচ্ছে অরেঞ্জ। সো প্রবাবলি বেস কালার কি করবে, ম্যাক্স বেস কালার কি করবে, বলবে এটা হচ্ছে অরেঞ্জ, বাট এটা তো গ্রিনও হতে পারে, তাই না? গ্রিন হলে এরর হইতো, তাহলে এরর প্রবাবিলিটি কি 3 out of 9. So that's 1/3. That's a big error, right? That's a big error. That's why the quality is very poor. Any quality around 30 is a good quality. Maybe 20 is also good, but this is very bad quality, right? So once we have break that, the next thing আমরা একটা পড়ে দিচ্ছি, রাইট? স্ট্রিং পড়ে দিচ্ছি, এরর সবাই পড়ে দিচ্ছি, এররটা আমরা জানা আছে কেমন হতে পারে। নেক্সট আমার কাজ হচ্ছে এটা যদি জিনোম জানা থাকে তাহলে জিনোমের কোথা থেকে এটা আসছে এটা বের করা। তার মানে ওই জিনিসগুলো আমরা পড়ছি, রাইট? আর এইটা মেবি তার জিনোম। তাহলে একটা টাস্ক হচ্ছে ওই ছোট ছোট স্ট্রিংগুলো, এই বড় স্ট্রিংটা কোথা থেকে আসছে এটা বের করা, রাইট? এটা একটা টাস্ক। যদি এই বড় স্ট্রিংটা থাকে, যদি বড় স্ট্রিংটা থাকে তাহলে আমরা বড় স্ট্রিংটার নাম দিব your genome, or we can call it a reference. যদি বড় স্ট্রিংটা থাকে তাহলে আমাদের এই রিডগুলা বড় স্ট্রিং এর কোথা থেকে আসছে এই খুঁজে বের করাটাকে আমরা বলি হচ্ছে রিড ম্যাপিং অর রিড অ্যালাইনমেন্ট। যদি রেফারেন্স জিনোম থাকে তাহলে আমি খুঁজে বের করব যে এই ডিএনএটা আমি কোন জায়গাটা প্রিন্ট করেছি আসলে। মেক সেন্স? এটা একটা স্ট্রিং ম্যাচিং প্রবলেম না? উইল সলভ দ্যাট ইন নেক্সট উইক। বাট এখানে একটা বড় শর্ত হচ্ছে আগে রেফারেন্স জিনোম থাকতে হবে, তাহলে আমি খুঁজে বের করতে পারবো এটা কোথা থেকে আসছে, রাইট? যদি রেফারেন্স জিনোম না থাকে, কারণ হিউম্যান জিনোম প্রজেক্ট থাকার কারণেই না আমরা রেফারেন্স জিনোম পাচ্ছি। যখন হিউম্যান জিনোম প্রজেক্ট ছিল না তখন সায়েন্টিস্টরা কি করতে তাহলে তো কোনো জানতোই না, তখন কি এর পাজল ব্যাচ করার চেষ্টা করতো, তো কোনো রেফারেন্স নাই। রেফারেন্স বেস পাজল মানে কি, আমরা যখন পাজল সলভ করি we have seen the picture, then I will try to understand এই পাজলটা ওই পিকচারটা ডান বাম উপর নিচ করতে আসছে, রাইট? now we don't have the picture. now ওই পিসগুলো কি জোড়া দিতে হবে না, পিসগুলো জোড়া দিয়ে বানাতে হবে। ওই প্রবলেমটার নাম হচ্ছে অ্যাসেম্বলি। ওই প্রবলেমের নাম হচ্ছে assembly. So we are going to solve both of the problems, assembly and read mapping or read alignment. We will solve both of the problems, and both of the problems are computer science problems. এই যে বায়োলজি শুরু দেখলাম, এটা কেন দরকার পড়লো, এটা আরো সামনে দরকার পড়বে যে আসলে আমরা যদি এই রেফারেন্সটা থাকে আমি রেফারেন্সের মধ্যে খুঁজে বের করবো কোথায় আছে, আর রেফারেন্স না থাকলে আমাকে রেফারেন্স বের করতে হবে। রেফারেন্স থেকে বের করার কাজ হচ্ছে assembly. Which one is more difficult? Assembly must be difficult. Without the reference, assembly must be difficult. So, আমরা কি difficult problem take it. Right? Okay. And then in the next week we will see this read alignment problem. So here is the output of Illumina. Illumina output দেখে দেব। Illumina outputটাকে আমরা বলি হচ্ছে first queue format. এই ফরম্যাটটার নাম first queue. First is coming from just the adjective, I guess, and the Q is quality. So if you look at the output, you will see that there are 4 lines, 4 lines.
চারটা লাইন যদি দেখি আমরা চারটা লাইন দেখবো যে ফার্স্ট লাইনটা হচ্ছে আইডেন্টিফাই জাস্ট এটা কোন ধরনের মানে এটা কোন ধরনের মেশিন এটা কয় নাম্বার ব্যাচ একটা আইডেন্টিফাই জাস্ট টু এই রিডটাকে আলাদা করার জন্য এটা একটা রিড এটাকে আলাদা করার জন্য আইডেন্টিফায়ার দ্যাট ইজ দ্য প্রাইমারি কিবোর্ড okay these things has got meanings but these meanings are quite number batch কোন species কোন থেকে নেওয়া হচ্ছে কোন লেভেল করা হচ্ছে these are the things alright this is the sequence the next line is the sequence the read itself এটা SEGT ছাড়া কিছু থাকে না তারপর ইলুমিনা এটা করছে পরের লাইনটা you can ignore থার্ড লাইনটা ফোর্থ লাইনটা হচ্ছে কোয়ালিটি what we see the quality here আমাদের কোয়ালিটি কি থাকবে ছিল 30 20 থাকার ছিল না কি আছে এর কিছু ASCII ভ্যালু আছে না সো হোয়াট ইট ডাজ ইলুমিনা আমাদের 30 40 এগুলোকে সে একটা ASCII ভ্যালুতে কনভার্ট করে দেবে টু নো ASCII ভ্যালু টু নো ASCII রাইট কিভাবে কনভার্ট করে এইভাবে কনভার্ট করে সে করে কি সে যে ভ্যালুটা আমরা দিচ্ছি তার সাথে 33 যোগ করে দিলে যে ASCII টা হয় so if it's a 0 then what is the 33 of ASCII ASCII 33 তে কি হয় do you know the ASCII value ASCII value টেবিল যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোন এক জায়গা থেকে এখান থেকে দেখি 33 কি 33 what is 33 নিচে 33 is 33 হচ্ছে এক্সক্লেমেটরি সাইন রাইট তার মানে কি 0 যদি কোনো কোয়ালিটি হয় তাহলে তার আজকে বলে কি হবে এক্সক্লেমেশন সাইন and so on right so if we see a মানে কত a এর মুখস্থ না হলে 65 তাহলে কত যোগ করে 65 পেয়েছি আমরা 33 বাদ দেন তাহলে কত আসছে 32 is a good quality right so আমাদের যে এখানে যে আমাদের সিকোয়েন্সিং এর এররগুলো ছিল এখানে এই যে কোয়ালিটিগুলো দেখে কি মনে হচ্ছিল ভালো না মন্দ বেশ ভালো এগুলো কি এইচ জি এগুলো কি তাহলে বেশ ভালো না these are all greater than 30 do you understand why it's greater than 30 yeah there's one 5 here 5 takes 2 ছোট মনে হচ্ছে but still 20 is valid make sense alright okay so here is a bit of Python code where I will try to demonstrate something so এখানে আমরা সবাই Python জানি নাকি তো এখানে খুব বেশি কিছু নাই আমি একটু আগে গিয়ে কাজের জায়গায় চলে যাই পরে এটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি ইউ ক্যান লুক ইনটু দ্যাট লেটার আমি কাজের জায়গায় চলে যাই যেখানে হচ্ছে এই একটা জিনোম আমরা ডাউনলোড করতেছি এখান থেকে সো there is a জিনোমটা হচ্ছে ল্যাম্ডা ভাইরাস জিনোমটার এখানে URL দেওয়া আছে if you just read it and if you read lines আমি পুরো বাইট এরটা পড়লে দেখা যাচ্ছে পুরো জিনোমটা একবার পড়ে ফেলছি I'm not going into the details of the code but if you see here this is the whole genome and now if I convert it to so I can read the genome here and oops I guess I'll for alright so this is the জিনোমটা পড়ে যাচ্ছে আমি জিনোমটা ফার্স্ট 100 এবং জিনোমটা কত বড় জিনোমটা বেশ বড় 48506 অত বড় না তাই না অলরাইট আমরা কি করি জিনোম রিড করার পর I can count the C's and G's and A's and T's right আমি খুব সহজে একটা কাউন্ট ফাংশন লিখলাম সেই কাউন্টটা করলাম কাউন্টটাতে দেখা যাচ্ছে মোটামুটি সিমিলার তাই না C একটু কম G একটু বেশি ফরওয়ার্ড স্ট্যান্ড আর রিভার্স স্ট্যান্ড C একটু কম G একটু বেশি ফরওয়ার্ড স্ট্যান্ড আর রিভার্স স্ট্যান্ড মনে আছে হ্যাঁ পরীক্ষা আসতে পারবে না সি বেশি হয় কোনটাতে সি কম হয় কোনটাতে ফরওয়ার্ড স্ট্যান্ডে সি কম হওয়ার কথা রিভার্স স্ট্যান্ডে সি বেশি হওয়ার কথা রাইট অলরাইট কেন বিকজ অফ ডিএনএ রিপ্লিকেশন কি হয় ফরওয়ার্ড স্ট্যান্ডে সিটা টিতে চলে যেতে থাকে তাই না আর রিভার্স স্ট্যান্ডে উল্টাটা হচ্ছে অলরাইট
এখন আমরা একটু ফার্স্ট কিউ ফাইল দেখি। ইউ হ্যাভ জাস্ট সিন ফার্স্ট কিউ ফাইল, রাইট? ফার্স্ট কিউ ফাইল একটু দেখি আমরা একটা ফার্স্ট কিউ ফাইল ডাউনলোড করি। ফার্স্ট কিউ ফাইল দেখতে কেমন আমরা দেখি। এই যে ফার্স্ট কিউ ফাইল থেকে একটা একটা করে সিকোয়েন্স দিয়ে রিড করি। ফার্স্ট কিউ ফাইলে কি আছে? কোয়ালিটি। সো হোয়াট দিস কোড ইজ ভেরি সিম্পল। এই কোডটা কি করে? হচ্ছে ওই যে প্রথম লাইনটা পড়ে, তারপর এটা স্কিপ করে, সরি প্রথম লাইনটা স্কিপ করে, তারপর সে হচ্ছে সোজা কথা হচ্ছে সেকেন্ড লাইনটা পড়ে আর হচ্ছে ফোর্থ লাইনটা পড়ে। সো দ্যাটস ওয়াই লাইন নাম্বারকে মোড করতেছে। মোড করে 1 মানে হচ্ছে সেকেন্ড লাইনটা, 3 মানে হচ্ছে কি ফোর্থ লাইনটা। ফোর্থ লাইনটা হচ্ছে কোয়ালিটি আর সেকেন্ড লাইনটা কি সিকোয়েন্স। ইউ রিমেম্বার একটু দেখলাম তাই না? তাহলে এই হচ্ছে আমার সিকোয়েন্সগুলো। আর কোয়ালিটি যদি আমি দেখি একটু পরে যদি কোয়ালিটিটা প্রিন্ট করি এখানে, হিয়ার ইজ দ্য কোয়ালিটি। কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে কোয়ালিটি অবস্থা খুব একটা ভালো না, তাই না? এরর ভালোই কোনো এরর আছে। এই হ্যাশকে আমরা কোথায় লিখে আসছিলাম? হ্যাশ, তারপর কোশ্চেন মার্ক, এরা কোথায়? একটু গো ব্যাক হিয়ার। হ্যাশ আর কোশ্চেন মার্ক কোথায় ছিল? হ্যাশ হচ্ছে 35 মানে খুব ভালো, তাই না? তাহলে 2 টাইপের 2, রাইট? কোশ্চেন মার্ক কি? কোশ্চেন মার্ক অনেক ভালো নেই। এইখানে not bad. Question mark ভালো আছে, 30 মতো আছে। So that's what we are seeing. Alright. তো আমরা এখন একটা কাজ করি, আমরা একটু দেখার চেষ্টা করি যে on an average একটা হিস্টোগ্রাম তৈরি করি আমরা। হিস্টোগ্রামটা আমাকে বলতেছে যে এইখানে যতগুলো রিড আমরা দেখছিলাম বেশিরভাগই কোয়ালিটি তাহলে কি ভালো না খারাপ? y axis is your count and x axis is your quality. x axis হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি তাহলে ম্যাক্স কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি 40 এর উপরে একটু আছে, তাই না? And most of the quality is good because 30 এর উপরে তো বেশিরভাগ মনে হচ্ছে, তাই না? So it's not bad quality. আমরা যদিও প্রথম দিকে এগুলো একটু খারাপ পাচ্ছিলাম, but it's not a bad quality, right? Make sense? This is real data, okay? আচ্ছা, তারপরে আমরা একটু এখানে জিসি কাউন্ট দেখতে শুরু করলাম। প্রত্যেকটা পজিশনে জিসি কাউন্ট কেমন মোটামুটি ফ্লাকচুয়েট করলেও মোটামুটি একটা ক্যান সি দ্য রেঞ্জ হিয়ার। হাফের চেয়ে একটু বেশি, তার মানে এখানে জিসি সংখ্যার পরিমাণ কি একটু বেশি। জিসি পরিমাণ কোন জায়গাতে বেশি থাকে? জিনের আপস্ট্রিমে বেশি থাকে, ওকে? আচ্ছা, আমরা একটা এক্সাক্ট ম্যাচিং চালাই। আরেকটা ভাইরাস আমরা নিলাম, নিয়ে আমরা এই ভাইরাসটা ছোট্ট একটা ভাইরাস সাইজ কত? 5000। এই ভাইরাসটার জন্য আমরা একটা ম্যাচিং অ্যালগরিদম তৈরি করতে চাই। আমরা একটা আর্টিফিশিয়াল রিড তৈরি করতে চাই। আর্টিফিশিয়াল রিড মানে কি? রিয়েল রিড না। একটু আগে আমরা রিয়েল রিড দেখতেছিলাম, একেবারে ইলুমিনা থেকে বের হওয়ার। সো আমরা এখন আর্টিফিশিয়াল রিড তৈরি করব। আর্টিফিশিয়াল রিড মানে হচ্ছে আমরা করব কি, একটু আগে যে 5000 সাইজের যে জিনোমটা পড়লাম এখান থেকে কিছু স্ট্রিং নিব, এখান থেকে কিছু স্ট্রিং নিয়ে এখানেই খুঁজবো। তাহলে কি পাওয়া যাবে কি যাবে না? 100% পাওয়া যাবে। What is this problem called? Read alignment or assembly? Alignment, read mapping. So আমি কি করতেছি, ওইখান থেকে স্ট্রিং নিয়ে এখানে রিড করতেছি। বাট এটা কি করব আমি আসলে? করব না। আবার যদি করে দেখি কি হয়। Look at the results here. So সার্চিং তো সিম্পল, জাস্ট ফর লুপ চালিয়ে খুঁজবো আমরা। সো আমি কোডে এখানে যাচ্ছি না, লেটার চেক দ্য কোড। সো আমি সার্চ করলাম, সার্চ করে আমরা দেখলাম ওই যে 100টা র্যান্ডম স্ট্রিং নিয়েছিলাম প্রত্যেকটাই কি খুঁজে পাওয়া গিয়েছে। এটাই তো হওয়ার কথা, রাইট? কারণ আমি স্ট্রিংগুলো ওখান থেকে নিয়েছি। এইবার আমরা ইলুমিনাকে বলি যে তুমি আমাকে তোমার রিডগুলো আমি এই ভাইরাসের মধ্যে খুঁজে দিতে পারি, রাইট? তো এইবার আমি ইলুমিনার ফার্স্ট কিউ ফাইলটা রিড করব এবং দেন আই উইল হ্যাভ দ্য সিকোয়েন্সেস এন্ড দ্য কোয়ালিটিজ, রাইট? ফর দিস পার্টিকুলার ভাইরাস। দেন ইউ উইল সি এখানে যে 1000টা রিড পেয়েছেন। তাহলে 1000টাই আমি খুঁজবো। কোথায় খুঁজবো? ওই যে 5000 লিঙ্কের একটা জিনোমের মধ্যে। প্রত্যেকটা পাওয়া উচিত না? দেখি কয়টা পাই। আবার একই অ্যালগরিদম, একটু আগে যে অ্যালগরিদমটা 100 আউট অফ 100 পেলো, সেম অ্যালগরিদম আমরা রাখবো। অ্যালগরিদমটা কিছুই না, জাস্ট হচ্ছে সে একটা লুপ চালায়, লুপ চালিয়ে এখানে অ্যালগরিদমটা এখানে আসে। এই যে একটা লুপ চালায় দেয়, লুপ চালায় সে হচ্ছে প্রত্যেক জায়গায় খুঁজে দেখে। যদি খুঁজে পেয়ে যায় তাহলে ভালো, না পেলে ফলস, মানে না পেলে ফলস। সো উই ক্যান রান দ্যাট, তো আমি দেখি যে কয়টা পাওয়া গেল। only 7.
4, রাইট? ওই যে বললাম ইলুমিনা এরর দেয় 4। বোঝা যাচ্ছে প্রবলেম কিন্তু ডিফিকাল্ট। রিড অ্যালাইনমেন্ট ইজ নট দ্যাট ইজি প্রবলেম। রিড ম্যাপিং ইজ নট দ্যাট ইজি প্রবলেম। অ্যাসেম্বলি তো ডেফিনেটলি কঠিন। বোঝা যাচ্ছে? সো কেন পাওয়া গেল না? তো লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশন আমার সন্দেহ হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট হতে পারে, রাইট? সো মেবি আমি রিড করছি কি রিভার্স স্ট্যান্ড থেকে, আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ট্যান্ড। তাহলে এই স্ট্রিংগুলোকে আমি রিভার্স কমপ্লিমেন্ট করে দেখি যে পাই কিনা, রাইট? তো আমি একটু আমার স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদমটাকে অল্প একটু চেঞ্জ করবো। ওই ও যদি নিজেকে খুঁজে পায় অথবা তার রিভার্সকে খুঁজে পায়, স্টিল ইজ ওকে, রাইট? এটা আমি একটু করে রান করি। এই জাস্ট এখানে রিভার্সটাকে আমরা নিচ্ছি, ওকে? রিভার্সটাকে নিলে যেটা হয়, বেশ ভালো পেয়েছে, তাই না? আচ্ছা, রিভার্সকে করেছি, আরেকটা কাজ করেছি। শুধু রিভার্সকে দিলে আসলে অত ভালো পায় না, আরেকটা কাজ করেছি। এইখানে একটা কাজ করেছি, দেখেন তো কি করেছি। টোটাল স্ট্রিংটাকে নেই নাই, নিয়েছি কত? প্রথম 30 টাকে। স্ট্রিং এর সাইজ কত? 100। 100 মধ্যে 30 নিয়েছি কেন? কারণ আমি জানি রিড লেন্থ যত বড় হবে শেষের দিকে কি এরর বেশি হবে। ইলুমিনা কি করে? যত সময় যাবে তত কি কোনো একটা স্লো করে ফাস্ট হয়ে যাবে। সো রিড লেন্থ যত বড় হবে তত কি স্লো হয়ে যাবে। সো টোটাল নেওয়ার দরকার নেই, প্রথম 30 টা না। আরেকটা কাজ করছি দেখি, রিভার্স কমপ্লিমেন্ট করে দিয়েছি। এই দুটো করার পর এখন কি 1000 টা রিডের মধ্যে ওই যে শুধু রিভার্স কমপ্লিমেন্ট না নিয়ে, রিভার্স কমপ্লিমেন্ট না নিয়ে শুধু যদি প্রথম 30 টা তাহলে কত পেতাম? 449 টা পেতাম। আর রিভার্স কমপ্লিমেন্ট নেওয়ার পর প্রায় 1000 এর কাছাকাছি পেয়ে গেলাম না? 932 টা। বোঝা যাচ্ছে? তো ইলুমিনা দিচ্ছে আমাকে রিড, বাট there is a chance that I might miss. আর রিয়েলিস্টিক, রাইট? কারণ বুঝে কোনো একটা আগে যাচ্ছে, কোনো একটা পিছিয়ে যাচ্ছে, এবং I can see multiple colors. ইলুমিনা নিজেই কিন্তু আমাকে বলতেছে এটা কোয়ালিটি এরকম। তো দুইটা ট্রিক আমরা ট্রাই করলাম। একটা ট্রিক হচ্ছে ফার্স্ট 30 নিলাম, ফার্স্ট 30 নেওয়াতে ভুল ইনটু হলো, আবার রিভার্স নেওয়ার পর কি আরো কিন্তু হলো। দ্যাটস কমন সেন্স। কারণ আমি রিডটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, ফরওয়ার্ড থেকে আসতে পারে। সো দিস ইজ এ নাইভ এক্সাম্পল অফ রিড ম্যাপিং। ওকে, রিড ম্যাপিং এ এই অ্যালগরিদম কাজ করবে না। এটা ছোট্ট ভাইরাস ছিল বলে আমরা পার পেয়ে গেছি। থিংক অ্যাবাউট হিউম্যান জিনোম। এই সার্চিংটা এত দ্রুত করা আসলে কি যায় না। সো উইল সলভ দ্যাট প্রবলেম লেটার। মেক সেন্স? আজকে আমরা জাস্ট শুরু করি যে আমাদের আরেকটা প্রবলেম যেটা ছিল, যেটা নাম হচ্ছে কি, so we had two problems. The first problem was read mapping and the other problem is assembly. বোঝা যাচ্ছে? দুটো প্রবলেম আমরা জাস্ট দুটো প্রবলেমের এসেন্স জানলাম। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা কি অ্যাসেম্বলি। অ্যালাইনমেন্টটা কখন লাগবে আমার? ইলুমিনার রিড চলে আসছে, রেফারেন্স জিরো আছে, দেন উই নিড অ্যালাইনমেন্ট or read mapping. আর assembly কখন লাগবে? We don't have the reference genome, or we may have, but we need to, ওই যে পিসগুলো আমরা ছোট ছোট কাট করে ফেলছিলাম, এগুলোকে একটা আমাকে কি জোড়া লাগে। That problem is called genome assembly problem. So we are going to start this today. We are not going to finish this today. Next class আমরা শেষ করব। প্রবলেমটার নাম হচ্ছে তাহলে কি জিনোম অ্যাসেম্বলি। এন্ড আমাদের যে বইটা আছে, বইটার আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টার কিন্তু অলরেডি পড়েছি। ফার্স্ট চ্যাপ্টার ছিল অরিজিন অফ রেপ্লিকেশন, সেকেন্ড চ্যাপ্টারের নাম ছিল ফাইন্ডিং রেগুলেটরি মোটিভস, থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে জিনোম অ্যাসেম্বলি। আর এই যে প্রিলুডটা আমরা নিলাম সিকোয়েন্সিং মেশিন কিভাবে কাজ করে, এটা বইয়ের মধ্যে নাই। সো ইউ হ্যাভ টু ফলো দ্য স্লাইডস, অর দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ইন ইউটিউব অর আদার স্টাফ। ওকে, বাট আমি যতটুকু দেখিয়েছি একটু ধারণা পেলেই চলবে, লাইক দ্য আইডিয়া অফ কোয়ালিটি, how the sequences sometimes reading lags or sometimes they are faster, right? And that creates the errors. Hey, idea gulo thakte hobe. What is base calling? Okay, and from where I'm getting these Q values. And we have seen small Python experiment. Amra dekhlam je real read gulake genome paoya jacche na, right? So we need to consider the errors. But the problem we are going to start today is called genome assembly. Simply put, this is a puzzle solving problem.
You have the small pieces of puzzle and you have to assemble the puzzle pieces to create the big picture that is our genome. Make sense? আমি যদি প্রবলেমটাকে খুব সিম্পল ভাষায় বলি তাহলে প্রবলেমটা এরকম যে আমার কাছে এরকম একটা স্ট্রিং ছিল A C C C D D A এরকম একটা স্ট্রিং ছিল ছোট্ট একটা নিয়েছি আমি ইলুমিনা কি করে এগুলো কাট করে না কত কাট করে আমি জানি না রাইট বাট আমি জানি যে ইলুমিনা 100 করে রিড করতে পারে রাইট সো আমি যদি চিন্তা করি আচ্ছা ঠিক আছে 3 করে কাট করে দিবে ওকে তাহলে একটা টুকরার নাম কি ACC এর পরের টুকরাটি কি হবে CCC তারপরের টুকরাটা CCT তারপরের টুকরাটা TGA আপনি টুকরা হবে তাই না তো এই টুকরাগুলি থাকবে এই টুকরাগুলি থেকে আমি স্ট্রিংটা বানাতে পারি রাইট আইডিয়াল কেসে সবচেয়ে সহজ করে যদি প্রবলেমটাকে বোঝায় জিনোম অ্যাসেম্বলিতে ইউ আর গিভেন দিস রিডস দিস উই কল রিডস এখানে আমি 3 লেন্থে দেখিয়েছি বাট ইলুমিনাতে আমরা একটু আগে দেখে আসছি কত লেন্থে পায় 100 লেন্থে পায় 100 to 150 বাট জেনারেল 100 লেন্থ তাহলে ওই 100 লেন্থের স্ট্রিংগুলো কি ওই বড় স্ট্রিংটা বের করতে হবে ইটস ফাইন্ডিং দ্য কমন সুপার স্ট্রিং রাইট একটা সুপার স্ট্রিং বের করার প্রবলেম ইজি এরকম হলে ইজি না এরকম দেওয়া থাকলে ইজি নাকি বাট এরকম তো দেওয়া থাকবে না রাইট সো ইয়া দ্য প্রবলেম ইজ more or less like this সো আমরা একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি প্রবলেমটা কতটা কঠিন হতে পারে সো হিয়ার ইজ ফ্রম ইওর বুক সাপোজ June 27, 2000 New York Times ওই দিনের পত্রিকা সাপোজ ওই দিনের পত্রিকার মাল্টিপল কপিজ একটা রুমের মধ্যে আছে and you bring dynamite bomb দিয়ে আপনি উড়াই দিলে কি হবে this is hypothetical okay উড়াই দিলে কি হবে পুরো পত্রিকাগুলো সব ছোট ছোট পিস হয়ে যাবে না ইলুমিনাটি সিমিলারলি সব টুকরা গুলো একটা আপনার কাছে আছে now you have those small pieces এখন আপনার কাজ হচ্ছে ওই যে রুম এই রুমের মধ্যে মনে করেন সব পত্রিকা নিয়েছে আর নকশা করে হয়তো পত্রিকার 100 কপি 200 কপি 500 কপি এখন টুকরা পড়ে আছে এই টুকরাগুলো থেকে এখন আপনাকে ওই দিনের পত্রিকা রিয়েল ভার্সনটা জোড়া দিতে হবে how difficult is that genome assembly is similarly difficult right but is it possible definitely is possible and as computer scientists you actually solve the problem প্রবলেমটা ডিফিকাল্টি বোঝা যাচ্ছে প্রবলেমটা ডিফিকাল্টি কি বলেন তো সব টুকরা হয়ে গেছে কোনটা যে কোথায় আসছে আমি জানি না আর কিছু কিছু টুকরা হয়তো পুড়েও গেছে তার মানে হয়তো ওই দিনের পত্রিকা সবকিছু কি পাবো না এরকম হতে পারে এক একটা টুকরা সাইজ কি এক এক রকম হতে পারে না ইলুমিনা যদিও আমাদেরকে সিমিলার সাইজের টুকরা দিবে ইলুমিনা যদিও আমাদেরকে সিমিলার সাইজের টুকরা দিবে তো এই যে একটা দুঃখের বিষয় হচ্ছে লস ইনফরমেশন কিছু ইনফরমেশন চিরতরে হারাই গেছে আর একটা ভালো খবর হচ্ছে ওভারল্যাপিং ইনফরমেশন কিছু থাকতে পারে দ্যাট মিন্স দুইটা টুকরা এই যে এই টুকরাটা র্যান্ডম টুকরা এটা একটা র্যান্ডম টুকরা দেখেন তো দুটার মধ্যে কোনো মিল আছে কিনা সো এই দুইটা দিয়ে কি আর একটা বড় পিকচার পাওয়া যাচ্ছে না তো দ্যাট মিন্স ওভারল্যাপিং ইনফরমেশন যদি থাকে তাহলে কিন্তু আমি জোড়া দিতে পারি কানেকশন বুঝে অনেক কানেকশন অনেক স্ট্রিং পড়ে আছে আমার কাছে বাট আমি যদি ওভারল্যাপিংটা নোটিস করি তাহলে নাও আই ক্যান কানেক্ট দেম টুগেদার দ্য ট্রাবল ইজ লটস অফ পিসেস সাম ইনফরমেশন ইজ মিসিং মেক সেন্স তাহলে এই যে নিউ ইয়র্ক টাইমসের পত্রিকা জোড়া দেওয়ার মতন করে কি এখন আমরা জিনোম জোড়া দেওয়া শুরু করব রিড জোড়া দেওয়া শুরু করব দুইটা রিড কখন জোড়া দেওয়া যাবে যদি তাদের মধ্যে ওভারল্যাপিং ইনফরমেশন থাকে তাহলে কি জোড়া দেওয়া যাবে সো উই হ্যাভ টু লুক ফর দ্য ওভারল্যাপিং ইনফরমেশনস রাইট এইটা হচ্ছে আমাদের জিনোম অ্যাসেম্বলি ফার্স্ট অ্যাসাম্পশন ওকে সো how does that have to do something with biology because আমরা যদি চিন্তা করি যে এটা আসলে বায়োলজির ফার্স্ট এন্ড ফরমোস্ট ক্লাস এই যে 1988 এ যে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট স্টার্ট হয়েছিল তারপর থেকে মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট আর বিজি উইথ ওই যে ম্যাপ জোড়া দিচ্ছিল
This was the task they were solving. So human genome, you can assume how large that is. এবং amoeba হচ্ছে এই আরো বড় একটা পার্টিকুলার amoeba আছে এটা আরো বড় জিনোম 200 times larger. So these are big genomes. Rice অনেক বড় জিনোম, corn বিশাল বড় জিনোম। তো এই জিনোমগুলোকে রিড করতে হয়, তাই না? আমরা একটু আগে কি একটা ছোট্ট সিকোয়েন্স দেখছিলাম, তাই না? মনে আছে সিকোয়েন্সের নাম? ওইটা এই সাইজে ছিল। এটা বেসিক্যালি স্যাঙ্গারের করা ফার্স্ট ভাইরাস, যেটা হচ্ছে স্যাঙ্গার। আমরা একটু আগে যে এক্সপেরিমেন্ট করলাম, স্যাঙ্গারের সেই প্রথম ভাইরাস জিনোমটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। So this is a picture cartoon actually. So the first mammal was human and followed by lots of its cousins or relatives, distant relatives. Genome sequencing. Genome sequencing আমাদের প্রবলেম কি? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি না। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আমাদের একটা টেকনোলজি আছে, এটা থার্ড জেনারেশন টেকনোলজি, বাট দ্যাটস নট ম্যাচিউরড ইয়েট। এটা আরো এরর বেশি, বাট ইলুমিনাতে উই ক্যান ডু দ্যাট। প্রথম থেকে শেষ পর্যন্ত রিড করতে পারি না, এটা বই যেরকম পড়ে ফেলি, রাইট? কিভাবে পড়তে হয়? রিডস স্মল শর্টার ফ্রেগমেন্টস, অল্প অল্প করে পড়তে হয়। 100 লেখতে পড়তে পারি আমরা, কিন্তু আমাদেরকে পড়তে পারতে হবে 3 বিলিয়ন লেখ। সো এই ছোট ছোটগুলো পড়ে জোড়া দিতে হবে। কেমন জোড়া দিতে হবে? সো ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে আমরা ছোট্ট একটা হয়তো কোনো এক জায়গা থেকে টিস্যু বা ব্লাড স্যাম্পল নিলাম, যেখানে মিলিয়নস অফ সেলস আছে যাদের কি একই রকম ডিএনএ থাকার কথা। তারপর কি করতেছে? একটা মাইক্রোবিয়াল মেথড ইউজ করে এগুলোকে ফ্রেগমেন্টে টুকরা টুকরাতে ভাগ করে দিচ্ছে। প্রত্যেকটা টুকরা কি তৈরি করতেছে? রিড। এখন এই রিডগুলো কোথা থেকে আসছে এটা বায়োলজিস্টরা জানে না, বাট অ্যাটলিস্ট রিড দেখে বোঝানো পারে, আনলেস ইউ হ্যাভ দ্য রেফারেন্স জিনোম। সো দ্য থিং ইজ ইউ হ্যাভ টু কানেক্ট দেম, দোজ রিডস গুলোকে কানেক্ট করতে হবে। সো দিস প্রবলেম ইজ ভেরি মাচ সিমিলার টু নিউজপেপার, রাইট? আরেকটু অল্প একটু, খুব বেশি না। তো এই যে আবারও জিনিসটা খুব সিম্পলি যদি ইনপুট করি, যে একই ডিএনএর অনেকগুলি কপি থাকে, কপিগুলোকে ছোট ছোট টুকরাতে ভাগ করে দেওয়া হয়েছে, এবং ইলুমিনা মেশিন কি করতেছে? ওই এক একটা টুকরা আমাকে রিড করে দিচ্ছে। নাও আমাকে এই টুকরাগুলি জোড়া দিয়ে বুঝতে হবে যে এই এক একটা স্ট্রিং আসলে দেখতে কেমন ছিল। সো ওয়ান্স এগেইন আমরা সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে যে নাম্বার 1, একবারে পুরোটা পড়তে পারে না, তাই না? এবং নাম্বার 2 হচ্ছে রিভার্স ট্রেন্ড থেকে আসতে পারে, ফার্স্ট ট্রেন্ড থেকে আসতে পারে। দিস ইজ দ্য প্রবলেম। অ্যানাদার প্রবলেম ইজ দ্য সিকোয়েন্সিং মেশিনস আর নট পারফেক্ট। একটু আগে আমরা ডেটা দেখে আসছি, ইলুমিনাতে কি অনেক এরর ছিল না? তো এরর আমাদেরকে কনসিডার করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে সাম রিজনস অফ জিনোম মে নট বি কভার্ড বাই এনি অফ দ্য রিজনস। যে পড়ে গেছে কিছু কিছু রিজনতে পড়াই হয়, তাহলে পুরো জিনোমটা কভার করবে, এটাও কি একটা আনরিয়ালিস্টিক চিন্তা। সো দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট প্রবলেম। আমরা প্রথমেই ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে আসলে চাই না, আমরা একটা সহজ প্রবলেম চিন্তা করি, সেটাকে আগে সলভ করার চেষ্টা করি। সো উই উইল, বোঝা যাচ্ছে প্রবলেমটা? ছোট ছোট স্ট্রিং আছে, যে স্ট্রিংগুলো এরোনাস, যে স্ট্রিংগুলোর মধ্যে কিছু ওভারল্যাপিং থাকতে পারে, এবং আমার অ্যাজাম্পশন ছিল যে এই স্ট্রিংগুলোকে জোড়া দিলে পুরোটা পাওয়া যাবে, কিন্তু পুরোটা না পাওয়া যেতে পারে, রাইট? সো উইল মেক সাম অ্যাজাম্পশনস টু ক্রিয়েট আ সিম্পলার প্রবলেম, দেন উইল সি যে সিম্পল প্রবলেম সলভ করা যায়। ফার্স্ট অ্যাজাম্পশন, আমরা ধরে নিব কোনো কিছু মিসিং নেই, পারফেক্ট কভারেজ। এটা আনরিয়ালিস্টিক হলো না? আপাতত। সেকেন্ডলি আমরা ধরে নিব যে সবগুলো লেন্থ সমান। তো ফার্স্টলি আমি ধরে নিব সবগুলো একই স্ট্যান্ড থেকে আসছে, রিভার্স বা সব ফরওয়ার্ড থেকে আসছে। ধরে নিব এটা পারফেক্ট কভারেজ, কোনো এরর নাই, ধরে নিচ্ছি। এর পরে আমরা দেখব যে এগুলো ভুল হলে কি হতে পারে, আমাদের লাইফ ফেল হয়ে যাবে। আর আরেকটা ধরে নিলাম যে সবগুলোর লেন্থ হচ্ছে সেম, তাহলে প্রবলেমটা একটু ইজি হয়। একটু আগে আমরা যে একটা ডিএনএ নিয়েছিলাম না প্রথম স্লাইডে, আমরা ধরে নিব পারফেক্ট কভারেজ মানে হচ্ছে এই কেমারগুলি এর যত রকমের টুকরা আছে সেটাকে কভার করে, করে না? এটা কি ট্রু হইলো? এটা ভালো হইলো? জিনিসটা ভালো হয় না, কিন্তু কারণ কি হবে, এরকম দুইটা কি বাস্তবে কি মিসিং থাকবে না? বাট আপাতত প্রবলেমটা সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি কোনো কিছু মিসিং নেই, এবং অল পসিবল কেমারস আর দেয়ার।
কে মানে হচ্ছে 100 ফর ইলুমিনা। আমি আপনাদের 3 দিয়ে দেখাচ্ছিলাম। 3 লেংথে সব কিছু আছে। মেক সেন্স? নাও দ্য প্রবলেম ইজ ইজি। প্রবলেম ইজ ইজি? ইয়া, প্রবলেম শুড বি ইজি নাও। সো আমার প্রবলেমটা আমরা বলছি যে এটাকে আমরা বলতেছি কেমার কম্পোজিশন, আর এটাকে বলছি আমরা কি ডিএনএ। তো ডিএনএ থেকে কেমার কম্পোজিশনে যাওয়া তো সহজ, তাই না? কি করতে হবে? কেমারের লেংথ জানতে হবে, তারপর 3 বা কে করে সবগুলো দিতে হয়। বাট আওয়ার প্রবলেম ইজ কেমার কম্পোজিশন থেকে ডিএনএ তে যাও। হাউ ডিফিকাল্ট ইজ দ্যাট? অত সমস্যা না বলে, তাই না? ব্রুটফোর্স ওভারল্যাপ তো ভালোই হবে না। ব্রুটফোর্স ওভারল্যাপ করে তো ঝামেলা আছে। এটা যে সর্টেড আছে, তাই না? প্রথমটার শেষ দুইটার সাথে কি, পরেরটা প্রথম দুইটা মিলে, তারপর সেকেন্ডটার শেষ দুইটার সাথে কি, থার্ডটার শেষ দুইটা মিলে না? তো এটা তো ব্রুটফোর্স লাগতেছে না। সরাসরি পেয়ে যাচ্ছি না আমি, সর্টেড অবস্থায় আছে, সুন্দর করে পেয়ে যাচ্ছি। কিন্তু যদি সর্টেড অবস্থা না থাকতো তাহলে কি এত সহজ হতো না? ব্যাপারটা স্টিল এত ইজি না যতটা ইজি না, বাট আমরা অনেক সহজ বানাই ফেলছি না। ওকে, উইল সি এ সলিউশন ইন এ মোমেন্ট। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ধরে নিচ্ছি যে ওভারল্যাপিং আছে, বাট এখানে কি একদম সর্টেড অবস্থা আছে। তো আমি জানি যে প্রথমটার শেষ দুইটা, পরেরটা কি, এটাকে আমরা কি বলি? সাফিক্স। আর এই দুটোকে কি বলি আমরা? প্রিফিক্স। সো আইডিয়া ইজ একটা কেমারের সাফিক্স আর একটা কেমারের প্রিফিক্সের সাথে কি মিলে যাবে। এরকম অর্ডারটা থাকবে না, আসলে থাকার কোনো কারণ নেই। এটা আমরা স্ক্রিনটা লেখার সময় লিখছি এমন ভাবে যাতে করে এটা পেয়ে যায় আমরা, তাই না? ACGE এভাবে লিখছি, কিন্তু আমাদের স্ক্রিনটাতে এরকম হবে না। But the idea is, if you have these overlaps, you can identify these overlaps. Probably you can create a data structure which can help. And that structure we are going to call it a graph. We are going to call it a graph. So here is the idea. I'm not going to use slides. So let me take a string again. A C C T G C C A T G. Suppose this is my DNA, right? And suppose I have K3. So this is a k-bar, right? So I'm writing it here. A C C. The next k-bar, you tell me. CCT. Next k-bar. CTG. Next k-bar. PGC. Next k-bar. GCC. তারপরটা CCA. তারপরটা CAT. তারপরটা okay, this is the perfect coverage, right? And we have ordered them in the same sequence that they were in the genome, but unfortunately this sequence will not be given to us. So আমি একটু randomize যদি করে দেই বা কোনো একটা যদি অর্ডার চেঞ্জ করে দেই তাহলে কি হবে? তাহলে দেখলাম যদি জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করে ফেলি এগুলোকে, তাহলে কি পাবো আমি? ACC ATG এইভাবে থাকলে তো সুবিধা, আমি জানি যে এখানে মিলে যাবে, বাট এভাবে তো পাবো না। আমি একটা অন্য অর্ডার পাবো। আমি আপাতত একটা অর্ডার নিচ্ছি, আর সাপোজ এরকম পাচ্ছি আমি CAT CCA CCT CTG GCC 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8. Okay, so these are the k-mers. Now my task is to go from here to here. এখন কিন্তু আমি আর এই সাফিক্স প্রিফিক্স এত সহজে মেলাতে পারবো না। সো প্রবলেমটা একেবারে সহজ না। এইটা দেওয়া থাকলে সহজ, বা এইটা তো দেওয়া থাকবে না, বা এত সহজ তো বিক্রি করে দেবে নাকি আমাকে। এখান থেকে উপায় কি? উপায় হচ্ছে স্টিল সাফিক্স প্রিফিক্স ম্যাচ করানো। সো আমরা একটা গ্রাফ বানাইতে পারি। গ্রাফটার মধ্যে নোড হবে। আমরা গ্রাফ কি জিনিস? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ গ্রাফ? নোডস এন্ড এজেস। তো গ্রাফে কি থাকে? গ্রাফে থাকে হচ্ছে, আই উইল গো ব্যাক টু দ্যাট ওয়ান अगेन। গ্রাফে থাকে হচ্ছে নোডস, এগুলো বলে আমরা নোডস এন্ড এজেস। এজেস ক্যান বি ডিরেক্টেড অর আনডিরেক্টেড।
রাইট? আমরা একটা গ্রাফ বানাবো, যে গ্রাফে নোড হবে একটা কেমার, কেমার 1 এন্ড কেমার 2। তাদের মধ্যে এজ দিব। যদি আমি দেখতে পাই, এবং এটা ডিরেক্টলি দিতে হবে, যদি দেখতে পাই যে প্রথম কেমারটার সাফিক্স is equal to second কেমারটার প্রিফিক্স, তাহলে আস্তে আস্তে কি প্রত্যেকটা নোডকে আমি কানেক্ট করতে পারবো। So if I go back there, let's take ACC. This is a node, right? Now I can look for CC in the rest of the keywords, right? So I have CC here and I have CC here. Then the other two nodes CCA, there will be an H, right? এইটা আমরা গ্রাফ করব, রাইট? আবার CCT, CCT তে কি হবে? Okay. So ACC is connected to CCA and CCT. In this way I can create the rest of the graph. আরো যদি তৈরি করার চেষ্টা করি CCA, এটা আর কার সাথে হবে? এটা আর কার সাথে? এটা বাদ ডান। দেন আমি CCA তে দেখি, CA দিয়ে স্টার্ট হবে, রাইট? CA দিয়ে স্টার্ট হয় CAT, রাইট? আর কি হবে? না, এটা বাদ। বুঝা যাচ্ছে? আস্তে আস্তে কি তৈরি হচ্ছে না আমার গ্রাফটা? Then what? Let me try this one. CCT. CTG. এই যেটা। রাইট? আর কোথাও আছে? না। এটা একটা সহজ মিসলে হবে, তাই না? তাহলে এটাও শেষ, CCTও শেষ। এবার CAT ট্রাই করি। ATG. Yeah. Let me write it here. ATG. Oh, sorry, ATG আছে কেন? CAT বাদ। ATG ট্রাই করি। ATG আছে কি? TGC লিখি নাই না? তাহলে TGC নিয়ে আসলাম এখানে। আর তাহলে এগুলো সব শেষ। এবার আছে আমার CTG আছে তো? TGC, ATG এবং CTG দুটোই কি? লাস্টে কি? TG, তাহলে দুটোই কি? TGC তে যাবে। তাহলে CTG গন। এবার GCC ভাইজান কোথায় আছে? TGC থেকে কি লাস্টে GCC হবে, রাইট? Probably this is my graph. GCC থেকে আর কোথাও যাওয়ার কোনো উপায় আছে? আছে তো। CC আছে না? CC কোথায় আছে? এখানে আছে, আর হচ্ছে that's my graph. গ্রাফটা তৈরি করা যাচ্ছে না? এই গ্রাফটা তো পলিমিনাল টাইপে তৈরি করা যাচ্ছে। আমি যদি অ্যালগরিদম খুব ডাইগ্রাম করে দিচ্ছি, জাস্ট একটা করে নোট বানাই গেছে, রাইট? that's অ্যালগরিদম। অ্যালগরিদমটা পরে আমরা শুরু করতে লিখে দেব। বাট গ্রাফটা অলওয়েজ তো এই গ্রাফটার নাম হচ্ছে ওভারল্যাপ গ্রাফ। সিম্পল নেম না খুবই? এখন এই ওভারল্যাপের গ্রাফের মধ্যে কোথাও না কোথাও কি এই স্ট্রিংটা আছে না? কোনো একটা নোড থেকে স্টার্ট করে কি যেতে থাকলে কি এই স্ট্রিংটাতে পাওয়া যাবে না? সেই নোডটা কোন নোডটার কথা? ACC কোথায়? এইটা। আমি এটা কালার চেঞ্জ করি, তাহলে আমরা দেখাতে পারবো। So let me take red color. So now ACC থেকে যদি স্টার্ট করি, ACC পর কোথায় যাব? CCT। দেখেন গ্রাফ ধরে কি যাচ্ছে, রাইট? CCT পর কোথায় যাব? হ্যাঁ, CTG এর পর TGC এর পর GCC এর পর CCA এর পর CAT এর পর আবার TCG আবার কি? ও সরি, ওটা শেষ। ওই এটি যেতে গিয়েছে বেশি দিয়ে ফেলছি, আরো একটা বেশি এই করতে, রাইট? তারপরে সবগুলো তো হয় নাই, আমরা সবগুলো ইউজ করতে পারছি? পারি নাই। এই কয়েকটা এখানো ব্ল্যাক রয়ে গেছে না? বাট সেন্স
তারপরে এই ওভারল্যাপ গ্রাফটার মধ্যে একটা পাত আমার দরকার, বাট এখানে কি আরো মাল্টিপল পাত আছে না? সব পাত দরকার নেই, এমন একটা পাত দরকার যে পাতটা কি সবগুলো নোডের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু কোন নোডে কি দুইবার যাবে? কোন নোডে দুইবার যাবে? এজ দুইবার যাবে? নো। কোন নোডে দুইবার যাবে না? কেন যাবে না? Make sense? আমাদের তাহলে কি করতে হবে? এমন একটা পাথ লাগবে যে পাথটা হচ্ছে প্রত্যেকটা নোডের মধ্যে দিয়ে যাবে, একবারই যাবে, সবগুলো স্টাও ব্যবহার করতে পারে সে শুরু থেকে শেষ পর্যন্ত, রাইট? এরপরে পাথ দরকার। এই পাথটা খুঁজে বের করে কি সহজ না কঠিন? ইজি। ইউ গিভ মি দ্য অ্যালগরিদম নেক্সট ক্লাস। ইজি কখন বলি আমরা একটা প্রবলেমকে? রিয়েল টাইম মানে পলিনোমিয়াল টাইম যদি হয় আমরা ইজি বলতে পারি। তো আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে অ্যানসার করা যে এই প্রবলেমটা আসলে কি পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে কিনা। ওকে, আমরা নেক্সট ক্লাসে প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটার নাম আছে, নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান পাথ প্রবলেম। If you are given a graph, this path is called Hamiltonian path. So you can search or read the book. Okay, next class কিন্তু কুইজ আছে আমাদের। কুইজ হচ্ছে 9টা থেকে স্টার্ট করব আমরা। ঠিক আমরা অনেক অনেক অ্যাজাম্পশন করেছি, সিম্পলিফাই করেছি। আর কোশ্চেন ইজ দ্যাট আপনি তো এখানে 2 লেন্থের আপনার 3 লেন্থের রিড ছিল, আপনি ধরে নিচ্ছেন যে 2 লেন্থের ওভারল্যাপ হবে। দ্যাটস আনরিয়ালিস্টিক, রাইট? ইভেন দা ওভারল্যাপস সাইজ কেমন হবে এটা আমরা আসলে আগে থেকে বলতে পারবো না। ওভারল্যাপ বিভিন্ন লেন্থের হবে, যত বেশি লেন্থের ওভারল্যাপ হবে উই হ্যাভ রিজন টু বিলিভ দ্যাট দিস ইজ এ রিয়েল ওভারল্যাপ। ওকে, আমরা রিয়েলিস্টিক জিনিসগুলো একটু পরে চিন্তা করবো। আপাতত খুব সিম্পলিস্টিক একটা প্রবলেম সলভ করতে চাই, তাও স্যার ভয় দেখাচ্ছে যে মনে হয় হ্যামিল্টনিয়ান প্রবলেম ইজি না। আসলে হ্যামিল্টনিয়ান প্রবলেম ইজি না, অ্যান্সার বলে দিছি। নেক্সট ক্লাসে আমাকে এক্সপ্লেইন করবেন। ওকে।